নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানির বউ। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। প্রাপ্তমনস্ক এই কারণেই, মানুষের মনের অবদমিত আকাঙ্ক্ষা, ইচ্ছা কিভাবে সময়ের সাথে সাথে সেটি শরীর, মন, চিন্তা, বুদ্ধি দিয়ে বাইরে বেরিয়ে আসে, তারই এক অভিনব প্রতিফলন এই লেখাটিতে। আজকে তেমনই একটি গল্প। আশা করি গল্পের ভাবভঙ্গি আপনারা বুঝতে পারবেন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানির বউ। ষড়শীর মুখখানি তেমন সুশ্রী নয়। বোঁচা নাক, ঢেউতলা কপাল, ছোট ছোট কটা চোখ। গায়ের রং তার খুবই ফর্সা, কিন্তু কেমন যেন পালিশ নেই। দেখলে ভিজে স্যাঁতস্যাঁতে মেজের কথা মনে পড়ে যায়। ষড়শীর গড়ন কিন্তু চমৎকার। বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে। ডাল আর কুমড়ো ছেঁচকে দিয়ে ভাত খেয়ে যারা বড় হয়, একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হয়ে থাকে। বাকি সময় সবটাই অসামঞ্জস্য। সেই হিসাবে ষড়শী বাস্তবিকই অসাধারণ। তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না। ঘোমটা দিয়ে থাকলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করতে পারে। একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলে তার মুখখানি দেখবার স্বাদ জাগা আশ্চর্য নয়। ঘটনাটা নিছক মাতৃমূলক। ষড়শীর মার অনেক বয়স হয়েছে, 40-এর কম নয়। কিন্তু এখনও তার শরীরের বাঁধনি দেখলে নিজের বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জাও পান। 13 বছর বয়সে ষড়শী টের পায় যে অহংকার করার মতো গায়ের রং তো তার আছেই, কিন্তু তার আসল রূপ তার গায়ের রঙে নয়, অস্থি মাংসের বিন্যাসে। টের পাওয়ার পর ষড়শীর কাপড় পরার ভঙ্গি দেখে সকলেই অবাক। ও কিলো, ও আবার কি ঢং? ঢং আবার কোথায় দেখলে? ও কি কাপড় পরাচ্ছিলি রে তোর? সংসেজেছিস যেন। বেশ করেছি, তোমার কি? মুখে আগুন মেয়ের। যাস নে, সংসেজে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে সরি, মেরে পিঠে চামড়া তুলে দেব। পাড়া বেড়ানোর শখ ষড়শীর আপনা হতেই হয়ে গেল। একদিন বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে তার কি কান্না! কি হয়েছিল? ষড়শী বলতে আর পারে না। অনেক চেষ্টায় একটু আভাস দিল। বাকিটুকু মা জেরা করে জেনে নিলেন। জেনে তার মাথায় যেন বাজ পড়ল। এ কি সর্বনাশ! রাগের মাথায় মেয়ের পিঠে গুম গুম করে কয়েকটা কিল বসিয়ে দিলেন। বললেন, সেই কালে বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াস নে সরি, বেড়াস নে। হলো তো এবার? মুখে চুনকালি না দিয়ে তো ছাড়বি নে। তুই যে কি মেয়ে! ষড়শী খুব কাঁদল। রাত্রে ভাত খেল না। দারুণ অভিমানে ভাবতে লাগল, মা আমাকেই কেন মারল? আমার কি দোষ? সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল, কিন্তু এই ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূঢ় ঠেকল। তার কোনো অপরাধী নেই। সুবলদার মতলব বুঝতে পারা মাত্রই তার হাতে কামড় দিয়ে পালিয়ে এসেছে। সে এত ভালো মেয়ে, তবু মার তাকেই খেতে হলো। সকলের ভাব দেখে বোঝা গেল যে সে একটা অপকর্ম করেছে, দোষ আগাগোড়া তারই। সুবলের কি শাস্তি হয় দেখার জন্য ষড়শী ব্যগ্র হয়ে রইল, কিন্তু সুবলের কিছুই হল না। সুবলের বাবাকে ব্যাপারটা জানিয়ে দেবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হয়ে গেল। ষড়শীর প্রতি শাসনই তার অবধি রইল না। আপনজন যেই বাড়ি আসলো, সকলের কাছে একবার করে ব্যাপারটার ইতিহাস বলে তাকে লজ্জা দেওয়া হতে লাগল। এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলতে দেখলেই ষড়শী বুঝতে পারে তার কথাই আলোচনা হচ্ছে। নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়ে কয়েকদিনের মধ্যেই ষড়শী হাঁপিয়ে উঠল। সময়ের সাথে সাথে শাসন একটু শিথিল হল, ষড়শীর সহ্যও হয়ে গেল। কিন্তু মনে মনে সে এমন ভীতু হয়ে পড়ল বলবার নয়। ছোটবেলা থেকেই চেনা ছেলেরা বাড়িতে আসলে একা তাদের সঙ্গে কথা বলতে ষড়শীর ভয় করতে লাগল। লোকে দোষ দেবে, ভাববে
কি জানি ওর মনে কি আছে, একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারিয়ে ফেলল। দুপুরবেলা সে মার কাছে শুয়ে থাকে, ঘুম আসে না। অন্য ঘরে গিয়ে একটু একা থাকতে ইচ্ছা করে, তবুও সে শুয়ে থাকে। কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে সে যদি বলে সে বাড়িতেই ছিল, পাশের ঘরে ছিল, কোথাও যায়নি, মা হয়তো সে কথাটা বিশ্বাসই করবে না। সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয়। কুমারী ধর্ম বজায় রাখার জন্য ওদের মতো যথেষ্ট ও প্রাণপণ চেষ্টা তার নেই। সকলের মনে এমনই একটা ধারণা জন্মেছে জেনে ষোড়শী দিন রাত্রি সজ্ঞানে চলাফেরা নিয়ন্ত্রিত করতে লাগল। সকলে চুরি চুরি খেলার মধ্যে চুরি না করেও বেচারি রইল চোর। উপদেশ শুনল, মেয়ে মানুষের জীবনের কাজ কি মা? চারদিকে পুরুষ গণ্ডা হাঁ করে আছে, পা পিছলে না ওদের খপ্পরে পড়তে হয়, ব্যাস এইটুকুই সামলে চলো। ছড়া শুনল, পুরল মেয়ে উড়ল ছাই, তবে মেয়ের গুণ গাই। শুনে শুনে ষোড়শীর ভয় বেড়ে গেল। সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলো এখন সে মোটামুটি বুঝতে পারে। ধরে নেওয়া হয়েছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি, মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য। এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা। সাবধান হতে হতে ষোড়শী আস্তে আস্তে অতি সাবধানী হয়ে গেল। ভালো হয়ে থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দের বিবেচনার অন্তর্গত হয়ে রইল না। সকলে চায়, শুধু এই জন্যই নারী ধর্ম পালন করে যাওয়ার জন্য সে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করে নিল। তারপর 16 বছর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে ষোড়শীর বিবাহ হয়ে গেল। বলা বাহুল্য রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এই জন্য যে ষোড়শী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে। বরাবর গাঁয়ে থাকার জন্য খানিকটা গেঁয়ো, আর কথামালা পড়া বিদ্যা লুকিয়ে নভেল পড়ার জন্য একটু শহুরে। অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী। কেরানি ছাড়া এইসব মেয়ের বর হয় না। রাসবিহারীর মাইনে যে এখন 100-র কাছে এবং একদিন 200-র কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে, সে শুধু ষোড়শীর ওই রংটুকুর কল্যাণে। রাসবিহারীর মাঝারি সাইজ, মাঝারি চেহারা, বিদ্যা মাঝারি, বুদ্ধি মাঝারি, যাকে বলে মধ্যবর্তী। ষোড়শীকে সে মাঝারি নিয়মে ভালোবাসল, কখনো মাথায় তুলল, কখনো বুকে নিল, কখনো পায়ের নিচে চেপে রাখল। বিয়ের 2 বছরের মধ্যে রাগের মাথায় 2-1বার চড়চাপটা দিতেও তেমন কসুর করল না। 9 ভরি সোনার 1 ছড়া হার এবং মাঝে মাঝে ভালো কাপড়ও তেমন কিনে দিল। রাসবিহারী আর তার দাদা বনবিহারী একই বাড়িতে বাস করছিল। মাসের 1 তারিখে রাসবিহারী বরাবরই মাহিনের 3/4 অংশ দাদার হাতে তুলে দিয়ে আসে। বিবাহের বছর থেকে সেটা কমিয়ে কমিয়ে অর্ধেক করে আনায় বনবিহারী তাকে পৃথক করে দিল। পটলডাঙ্গায় একটা বাড়ির দোতলায় একটা শয়নঘর, একটা রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া নিয়ে রাসবিহারী উঠে যাবার ব্যবস্থা করে আসলো। ষোড়শীকে বলল, সংসার চালাতে পারবে তো? ষোড়শী বলল, ও মা, তার পারবো না। এই বলে বিয়ের পর এই প্রথম হাসি মুখে যেচে 2 হাতে স্বামীর গলা জড়িয়ে স্বামীকে চুম্বন করল। স্বাধীনতার বেশি নয়, অল্প একটু স্বাধীনতার লোভে ষোড়শীর খুশির সীমা রইল না। স্বামী তো তার আপিস যাবে, সে বাড়িতে একা থাকবে, একা, একেবারে একা। চাকরের চোখের সামনে কলতলায় স্নান করলে কেউ তাকে গাল দেবে না, দুবেলা পাশের বাড়ি গেলে কেউ জানবে না। খোলা জানলায় দাঁড়িয়ে রাস্তার লোক দেখলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকদের নিজেকে দেখালে কেউ কিছু মনে করতে আসবে না। বনবিহারীর স্ত্রী 4টি সন্তান প্রসব করে আর অজস্র পান্দোক্তা খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাসবিহারীতে যাওয়ার দিন সে স্বামীকে বলল, যাই বলো বাপু, বাঁচলাম।
এমন সময় রাসবিহারীকে একান্তে ডেকে বলল, তোমার বালোর জন্যই বলা। রাসবিহারী কৌতূহল প্রকাশ করলে এদিক ওদিক চেয়ে নিচু গলায় বলল, বউকে একটু সামলে চলো। কেন? কেমন যেন বাড়াবাড়ি। সেদিন রাখাল এসেছিল জানো, নিচে আমি কাবার টাবার করছি, বললাম, ও ছোট বউ, বাড়িতে একটা লোক এসেছে, দুটো কথাবার্তা বলো গে, একা একা চুপ করে বসে থাকবে? তা ছোট বউ কি জবাব দিলে শুনবে? বললে, পারবো না দিদি, আমার লজ্জা করছে। আমার ভাইয়ের বয়স এখনও 18 পেরোয়নি, ভগবান সাক্ষী, আমার ভাইয়ের কাছে ওর কী লজ্জা বলো তো? রাসবিহারী বলল, কি জানি, অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই, কি তাকানি যেন গিলে খাবে। রাসবিহারী বলল, তা তোমার ভাইকে দেখলে দোষ কি? বনবিহারীর স্ত্রী একটু হাসল। অনেক পানদোক্তা খাওয়ার জন্য মুখে হাসি পর্যন্ত তার ঝাঁঝালো। বলল, তারপর শোনো, এদিকে চাতে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না, বলে চারদিক থেকে তাকায় দিদি, আমি যাব না। মরি, সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি, ছেলে মানুষ না যায় না যাক, পাড়ার লোকগুলো তো পোড়ার মুখো কম নয়। ও মা, এদিকে দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি, অমনি তুরুক করে ছাদে গিয়ে হাজির। রাসবিহারী বলল, ছাদে গিয়ে কি করে? কে জানে বাবু কি করে, কে খোঁজ নিতে যায়? একদিন মাত্র দেখেছি মাথার কাপড় পেলে চুল এলো করে মরেন ঘুরে বেড়াচ্ছেন। চুল শুকাচ্ছিল হয়তো, হবে, কিন্তু নুকিয়ে যাবার কি দরকার? যাব না বলে শরমের কাঁদুনি গাইবার কি দরকার? ষড়শীর কৌতূহল প্রচণ্ড। বাড়ির কোথাও গোপনে কিছু ঘটবার জো নেই। রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকো টানে, কী নিয়ে তাদের মাঝখানে বচসা হয়, এইসব খবরও ষড়শী অনেক রাখে। আড়ালে দাঁড়িয়ে বড় বউয়ের কথাগুলো শুনতে সে বাকি রাখল না। তখনকার মতো ষড়শী চুপ করে রইল। বড় বউ চুল বেঁধে দিতে চাইলে বিনা আপত্তিতে চুল বাঁধল। সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করল। জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হয়েছিল। বিকেলে গাড়ি ডেকে বাকি জিনিসপত্র উঠিয়ে রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়ে তার জন্য অপেক্ষা করছে, তখন মুখখানা ভয়ানক গম্ভীর করে ষড়শী বড় বউকে বলল, সকালবেলা ওকে কি বলছিলে দিদি? কাকে? ঠাকুরপোকে? কই কিছু বলিনি তো। তোমার মুখে কুষ্ঠ হবে। কি বললি? বললাম তোমার মুখে কুষ্ঠ হবে। কুষ্ঠ কাকে বলে জানো না? কুষ্ঠ ব্যাধি। কার মুখে কুষ্ঠ হবে ভগবান দেখছেন, আমি তোর গুরুজন, আমাকে তুই মরি মুড়ি গুরুজন। মুখে আগুন তোমার মতো গুরুজনের। বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে তোমার একটু বাঁধে না? তুমি আবার কিসের গুরুজন হয়? পাবে পাবে, এর ফল তুমি পাবে। যে মুখে আমার নামে মিথ্যা লাগিয়েছ, সেই মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র আর সূর্য উঠবে না দিদি। ভগবানের সৃষ্টি লোপ পেয়ে যাবে। আর আমি যদি সতী হই তো। ভাবাবেগে ষড়শী কেঁদে ফেলল, কিন্তু বলতে ছাড়ল না। আর আমি যদি সতী হই তো, আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমার দ্বিগুণ ফিরিয়ে দেবেন। অঙ্গ তোমার খসে পড়বে দিদি, পচে যাবে, গলে যাবে। বাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন খেদিয়ে। ষড়শী যে এমন করে বলতে পারে বড় বউয়ের তা জানা ছিল না। হেলে সাপকে কেউটের মতো ফোঁসফোঁস করতে দেখে সে এমন অবাক হয়ে গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারল না। চোখ মুছে গাড়ি চেপে ষড়শী বিজয় গর্বে চলে গেল। মুখ দিয়ে উপরোক্ত কথাগুলো স্রোতের মতো অবাধে বের করে দিতে পেরে নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলে মনে হচ্ছিল। নতুন বাড়িতে এসে ষড়শী সংসার গুছিয়ে বসল। শোবার ঘরখানা ঠিক রাস্তার ওপরে। রাস্তার ওপাশে সামনের বাড়ি থেকে ঘরের ভেতরটা সব দেখা যায়। জানলার আগা গোড়া ষড়শী পর্দা টাঙিয়ে দিল। রাসবিহারীকে বিশেষ করে বলে দিল, পর্দা সরিও না বাবু, ও বাড়ি থেকে দেখা যায়, ঘরটা একটু অন্ধকার হলো, কি করব? রাসবিহারী ভাবল, বড় বউয়ের কথাটা মিথ্যে নয়, ষড়শীর একটু বাড়াবাড়িই আছে। গতকাল তারা হোটেলের ভাত এনে খেয়েছিল।
ঘর গোছানো, জানলার পর্দা টাঙানোর হিড়িকে এবেলাও ষোড়শী রাঁধতে পারেনি। রাসবিহারীকে আপিসের বেলা হলে ষোড়শী বলল, হোটেলে খেয়ে তুমি অফিস চলে যাও, আমি এক ফাঁকে 2টি ভাত ফুটিয়ে নেব। রাসবিহারী মনে মনে বিরক্ত হয়ে গায়ে জামা দিল। ঘরের দেয়ালে একটা ফুটো থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যায়। সবসময় এই গভীর ভালোবাসা হজম করা বেশ শক্ত। তবু বাইরে যাওয়ার আগে রাসবিহারী বলে গেল, ছাদে উঠো না। ষোড়শী বলল, না। বলে আবার জিজ্ঞাসা করল, কিন্তু কাপড় শুকাতে দেবো কোথায়? দিও, ছাদেই দিও, দিয়ে চট করে নেমে আসবে। আচ্ছা। এই সব অপমান ষোড়শীর গায়ে লাগে না, অভ্যেস হয়ে গিয়েছে। খোলা ছাদের চারদিকে প্রলোভন, চারিদিকে বিস্ময়, চারিদিকে রহস্য। স্বামী তো বারণ করবেই, কিছু মন্দ ভেবে নয়, তার মঙ্গলের জন্যেই বারণ করা। রাসবিহারী বাইরে যাওয়ার 5 মিনিট পরেই ষোড়শী ছাদে উঠল। ভাবল, 1 মিনিট শুধু চারদিকে চোখ বুলিয়ে আসব। কিন্তু 1 মিনিটে চোখ বুলানো যায় না। ইটে স্তূপ জড়ো করে মানুষ এই শহর গড়েছে। চারিদিকে সীমাহীন, শঙ্কাহীন মানুষের আস্তানা, কোনো দিকে শেষ নেই, কোথাও এতটুকু ফাঁক নেই। নীড়ে নীড়ে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন। ছাদে ছাদে আলিশায় কার্নিশে এক অবিশ্বাস্য মিলন। এই বিপুলতায় বিস্ময় অনুভব করতে ষোড়শীর আধ ঘণ্টা কেটে গেল। কোনো একটা বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখার অবসর এই সময়ের মধ্যে সে পেল না। এ তো তার চেনা শহর। সে বাড়ির ছাদ থেকে সকলকে লুকিয়ে নয়, অত সাবধানতা সত্ত্বেও বড় বড় টের পেয়েছিল। এই শহরকে সে দেখেছে, কিন্তু নতুন বাড়ির নতুন ছাদে মাথার কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটিয়ে মলিন করে ঘুরে ঘুরে নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব। মাথার ওপর সূর্য আগুন ঢালছে। ছাদের কোথাও এক টুকরো ভাঙা কাঁচ পড়েছিল। ষোড়শীর পা কেটে রক্ত পড়ছে। কোমরে কোনো মতে কাপড় আঁটা আছে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ একেবারেই অনাবৃত। ষোড়শীর সেই খেয়াল নেই। আকাশে একটা চিলের সকাতর চিৎকারে ষোড়শী শিহরিয়ে উঠল। হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বাণ ডেকেছে। সে উন্মাদিনী। তার বহু দিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস, মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি, বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের রূঢ় রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হচ্ছে না। তার ইচ্ছা হচ্ছে অর্ধাঙ্গের কার্পাস তুলোর এই বাঁধনটা টেনে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো সমস্ত ছাদে খানিকক্ষণ ছুটোছুটি করে আর চেঁচায়, গলা ফাটিয়ে প্রাণপণে চেঁচায়। সে যে ঘরের বউ, সে যে বোবা, অসহায়, ভীরু স্ত্রীলোক, সব ভুলে বুকে যত শব্দ সঞ্চিত হয়ে আছে সমস্ত বাহির করে ছড়িয়ে দেয়, অথবা আলসে ডিঙিয়ে নিচে লাফিয়ে পড়ে। হ্যাঁ, শূন্যে পড়ার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুঁড়তে ছুঁড়তে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়িয়ে পড়লে ভালো হয়। মাথা গুঁড়ো হয়ে যাবে, কিন্তু শরীরে তার কিচ্ছু হবে না। তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগবে। রাস্তার লোক ভিড় করে তার এই অপূর্ব দেহের অপূর্ব অপমৃত্যু চেয়ে দেখবে। কোথায় লজ্জা, কোথায় সংকোচ? কে জানবে এই দেহের মধ্যে যে বাস করছিল, নিজেকে লুকিয়ে লুকিয়ে সে দিন কাটিয়েছে। 18 বছরের বালকের ভয়ে অবশ হয়ে গিয়েছে। স্বামী ভিন্ন জগতের আরেকটি পুরুষের দিকে চোখ তুলে চাইতেও সে সাহস পায় না। কে অনুমান করতে পারবে সকলের সামনে আত্ম উন্মোচনের আর দ্বিতীয় পথ ছিল না বলে? আঘাতের ভয়, অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরবার ভয় প্রবলতর ছিল বলে সে আজ এই কাজ করতে পেরেছে। নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু একটা তীব্র প্রতিবাদ, নিজের প্রতি তার এই শেষ প্রতিশোধ। স্বামীর সাহায্য ছাড়া, সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতে সে খাঁটি থাকতে পারত না। নিজেকে এমনই একটা কদর্য জীব বলে চিনেছিল, তাই
সে নিজেকে এমন ভয়ানক মার মেরেছে, এই কথাটা কি কারও একবারও মনে হবে না? দু হাত শক্ত করে মুঠো করে ষোড়শী এখন আপন মনে বিড়বিড় করছে। তার মুখে দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়েছে। হঠাৎ এমন সময় সে হাঁটু ভেঙে ছাদের উপর বসে পড়ল। দুই করতল সজোরে ছাদে ঘষতে ঘষতে সে জোরে জোরে বলতে লাগলো, বেশ বেশ বেশ, আমি খুশি, আমার খুশি, আমার খুশি। তারপর শূন্যের উপর ঝাঁঝিয়ে উঠে শূন্যকে সম্বোধন করে আবার বলল, হলো তো? তাকে ঘিরে সমস্ত জগৎ কলরব করছে, সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিচি করছে। তার কথা কেউ শুনবে না, তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দেবে না। তাকে ঠেসে চেপে ধরে থেকে তারই কটা চামড়া সেদে তার যৌবনের উত্তাপে তাকেই সিদ্ধ করবে। ষোড়শীর চোখ দিয়ে জল পড়তে লাগল। লুটানো আঁচল তুলে নিজেকে সে আবৃত করে নিল। ঘষে ঘষে চোখ শুকনো করে উত্তরাভিমুখী হয়ে আলসায় ভর দিয়ে দাঁড়িয়ে রইল। হিস্টেরিয়া ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হয়ে যায়, মুখে একটা ধাতব স্বাদ লেগে থাকে, ষোড়শী কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনই অকস্মাৎ থেমে গিয়েছে। জিভে কটু স্বাদ লেগে আছে। এখন আর তার কোনো উত্তেজনা নেই। সে একটু বিহল হয়ে পড়েছে। তার মনে হচ্ছে এমন একটা কাজ সে করে বসেছে সাধারণ কোনো মেয়ে যা করে না। কাজটা তার ন্যায়সঙ্গত হয়নি। রাসবিহারীর আদেশ অমান্য করে ছাদে বেড়ানোর জন্য ষোড়শীর কোনো আফসোস নেই। স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করতে হয়, নইলে ট্যাঁকা অসম্ভব। কিন্তু তারও অতিরিক্ত সে কিছু করে বসেনি তো। নিজেকে তবে কলুষিত অপবিত্র মনে হচ্ছে কেন? ভাবতে ভাবতেই ষোড়শী নিচে নেমে গেল। ছাদের নিচের ছায়ায় গিয়ে দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কেটে গেল। জানলার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হয়ে আছে। বাতাসের মৃদু স্যাঁতস্যাঁতে ভাবও এখনো শুকিয়ে যায়নি। ষোড়শীর চোখে মুখে সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হতে লাগল। ঘরের অসমাপ্ত কাজগুলো ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে ষোড়শীর চারিদিকে সস্নেহে দৃষ্টি বোলাতে লাগল। কত কাজ তার, কত অফুরন্ত কর্তব্য! তার কি নিঃশ্বাস ফেলার সময় আছে? সংসারে কি হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘামানোর অবসর সে পাবে কোথায়? স্বামী হোটেল হয়ে অফিস গিয়েছে। এবেলার মধ্যে সমস্ত কাজ তার সেরে রাখতে হবে। ওবেলা দুটি রেঁধে না দিলে চলবে কেন? হোটেলের ভাতে পেট ভরানোর জন্য তো সে তাকে ভাত কাপড় দিয়ে পুষছে না। ষোড়শী অবিলম্বেই কাজে ব্যাপৃত হয়ে গেল। নোড়া এনে দেওয়ালে পেরেক ঠুকে কোনাকুনি একটা দড়ি টাঙিয়ে নিল। জড়ো করা পরনের কাপড়গুলো একটা একটা করে কুঁচিয়ে রাখল। তাকে খবরে কাগজ বিছিয়ে তেলের শিশি, জুতোর বুরুশ, রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম, তার নিজে মুখে মাখার পাউডার, পায়ের দেওয়া আলতা, সিঁথিতে দেওয়া সিঁদুর, সমস্ত টুকিটাকি জিনিস গুছিয়ে রাখল। চুল বাঁধা যন্ত্রপাতিগুলো সাজিয়ে রাখার সময় একটু হাসে ভাবল, ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো। খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো চুলটা। যা নোংরাই দেখে গেছে। চুলগুলো মুখে এসে পড়ছিল। দু হাতে চুলের গোছা ধরে খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে ষোড়শী এলোমেলো খোপা বেঁধে নিল। এবার কোন কাজটা আগে করবে? বাক্সগুলোও কোণে রাখা চলবে না, এদিকে সরিয়ে আনতে হবে। জলের কুঁজোটা যেখানে আছে সেখানেই থাক। জলের কুঁজো! ষোড়শীর দু চোখ চকচক করে উঠল। কি তৃষ্ণাই না তার পেয়েছে। হাতের কাছে গেলাস ছিল, দেখতে পেল না। উবু হয়ে বসে দু হাতে কুঁজোটা তুলে নিয়ে সে গলায় জল ঢালতে লাগল। খানিকটা পেটে গেল, বাকিটা তার বুকের কাপড় ভিজে দিল। কি তৃষ্ণাই ষোড়শীর পেয়েছিল। শেষ হলো আজকের গল্প কেরানির বউ। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।
আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসবো আবার নতুন অনেক গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।